আসসালামু আলাইকুম। এটা রাজনৈতিক দেউলিয়াপনা এবং নতুন ধারার সমাচার শীর্ষক কিছু আলাপ করার জন্য এত রাতে এলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে কিছু বিষয় ঘটে গেছে এবং সামনে আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচন নিয়ে অনেকের ভিতরে অনেক ধরনের আহ, যে উত্তেজনা কাজ করছে। সেই উত্তেজনায় নিজেকে বেসামাল করে ফেলছে, মানে সামাল দিতে পারছে না। আসলে নিজেকে সামাল দিতে হলে যেটা করতে হয় সেটা হলো দাঁড়ানোর একটা বিষয় থাকে। তো নিজে যদি দাঁড়াইতে না পারে তাহলে তো সামাল দেওয়া যায় না। মনে করেন যে 1-2 বছরের বাচ্চা যেভাবে হাঁটে, তার কিন্তু শরীর সেভাবে দৃঢ় হয় না। তো সে কারণে সে নিজেকে সামাল দিতে কষ্ট হয়। কিন্তু যখন 10-12 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু সে নিজেকে সামাল দিতে পারে। তো নতুন ধারা করে আমরা অনেকটা সময় পার করেছি, আমরা অনেক সময় অনেক বয়ানবাজিও করেছি। আপনারা জানেন যে আমি গণ অধিকার পরিষদে ছিলাম, এবং গণ অধিকার পরিষদ নিয়ে আমাদের ভিতরে তখনকার সময়ে তখন যে দুঃসময়, সেই দুঃসময়ে কিন্তু যারা গণ অধিকার পরিষদ করেছিল অন্য অন্য দল, মানে আওয়ামী লীগ বা অন্য দল বাদ দিয়ে, তাদের ভিতরে আর যাই হোক রাজনৈতিক বোঝাপড়ার জায়গা অনেক দুর্বলতা আছে বা ছিল, কিন্তু একটা স্বপ্ন ছিল, এটাই সত্য। এবং ব্যাপারটা হলো যে গণ অধিকার পরিষদের যেই তৃণমূলে যারা ছিল ওরা আসলে দেশপ্রেমিক ছিল। তারপরে কি হলো? তারপরে যেটা হলো যে তারপরে যেটা হলো আহ, অনেকেই আছে যারা দলটাকে কুক্ষিগত করে ফেললো, এবং যারা সিনিয়র ছিল, তুলনামূলক যারা রাজনৈতিক আহ, বোধসম্পন্ন মানুষ ছিল, তাদের স্পেস দেওয়া হয়নি। সেই স্পেস না দেওয়ার কারণে প্রায় 23-এর মাঝামাঝি সময় দলটা ভেঙে যায়। তো গণ অধিকার পরিষদ আসলে যে বিষয়টা 18-র পরবর্তীতে যখন একটা দুঃসময় যাচ্ছিল, যখন সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছিল না, তখন 18 কোটা আন্দোলন পরবর্তীতে গণ অধিকার পরিষদের রাজনীতিটা ছিলই কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। অনেকেই সেটাকে নানানভাবে, নানান রঙে, নানান ঢঙে বলার চেষ্টা করতে পারে যে এটা হাসিনা সুযোগ দিয়েছিল এই কারণেই। হ্যাঁ, হতেও পারে যে হাসিনা মনে করছিল যে এটা ছোটখাটো বিষয় বা ছোটখাটো দল, এরা আর কি করবে। তো ব্যাপারটা হলো যে রাজনীতির একটা বিষয় হলো যে রাজনীতির একটা ফিলোসফি থাকে, এবং চিন্তা চিন্তা ছড়িয়ে দিতে পারলে ওইটাই কিন্তু মানুষের ভিতরে পৌঁছে যায়, ছড়িয়ে পড়ে, বাস্ট হয়। তো এটাই মূল বিষয়। তো গণ অধিকার পরিষদ যখন ভেঙে গেল, তখন যারা আমরা গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে এসেছিলাম, শুধু আমরাই না, এখানে ছাত্র অধিকার পরিষদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং শাহজালাল ইউনিভার্সিটি সম্ভবত, এরাও বের হয়ে আসে। এবং ঢাকা ইউনিভার্সিটির আক্তার, আকরাম, আসিফ, নাহিদ, হ্যাঁ, বাকের, যারা আছে, কাদের, আমাদের তারেক রেজা সহ একটা বড় অংশ, নুসরাত, ওরা কিন্তু ওখান থেকে বের হয়ে চলে আসে। এবং ওরা উম, ছাত্র হ্যাঁ বাবু, ওরা ছাত্র শক্তি তৈরি করে পরবর্তীতে। যদি গণ অধিকার পরিষদ তৈরি না হতো তাইলে ছাত্র অধিকার পরিষদ, মানে ছাত্র শক্তি তৈরি হতো না। ছাত্র শক্তি যে, বা আমরা যে বলেছিলাম, ওখানে অনেকে অনেক কথা থাকে, কিন্তু আমার মূলত বেরিয়ে আসার কারণটা ছিল সিনিয়রদের সম্মান দেওয়া হতো না। কারণ রাজনীতিতে আমি বুঝি একটি রাজনৈতিক দল হবে আহ, একটা পরিবারের মতো, আদর্শ পরিবার, একটা আদর্শ পরিবার, যেটা যেই ধরনের সিস্টেম, সেই সিস্টেম ফলো করতে হয়। কিন্তু সেটা না করে ওখানে একটা কোরাম করা হয়েছিল, 5-10 জনের জন্য একটা কোরাম, ভাই ব্রাদার টিম। এবং সেই টিমের কারণেই টিমটাই সব জায়গায় দখল করে ফেলেছিল, এবং তাদের পছন্দ মতন মানুষ দিয়ে। তো যখন মূলত শীর্ষস্থানীয় যারা ছাত্র থেকে সরাসরি মূল কমিটিতে চলে গেছিল এবং সেখানেই হ্যান্ডেল করছিল, নূরকে আমরা বারবার বলতাম, আমি মূলত নূরকেই বলতাম কথাগুলো, কারণ অন্য যারা ছিল তাদের আমার
আমি বলতাম না। কারণ আমি বুঝতাম যে তখনকার সময় সবচেয়ে জনপ্রিয় ছিল নূর, এবং নূর যদি এই জায়গাটায় ছাড় দেয় এবং বুঝতে পারে, তাইলে বেশিরভাগই মানে এটাকে সফল করা সম্ভব, এবং নূরকে বেশিরভাগই সাপোর্ট করতো। তো ছাত্র অধিকার পরিষদ থেকে যারা বের হয়ে গেল এবং পরবর্তী ছাত্র শক্তি এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় 5ই আগস্টে আমরা একটা হাসিনার বিদায় হলো এবং ফ্যাসিস্টের বিদায় হলো। তারপরে আমরা একটা সময় পেলাম। সেই সময়টাই হতে পারতো, যদি গণ অধিকার পরিষদ না ভাঙতো তাহলে কিন্তু এই সরকারটা গণ অধিকার পরিষদের হতে পারতো। তারপরে অনেক কিছুই হতে পারতো, এবং বাংলাদেশে যে রাজনীতির যে পরিস্থিতি এবং মানুষের যে সাপোর্ট, সেই সাপোর্টের জায়গা থেকে একটা ভালো অবস্থানে আসতো। কথা হলো যে রাজনীতির পরিকল্পনা কিন্তু খুব শর্ট টাইমে হয় না, একটা দীর্ঘ টাইমে এবং চেষ্টা চালিয়ে যেতে হয়। আর পরিস্থিতিতে সাফল্য ধরা দেয়, হ্যাঁ, কিন্তু কাজটা চালিয়ে যেতে হয়। তো 5ই আগস্টের পরে যেটা দেখলাম, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না, এবং যেসব দাদাগিরি, এই কারণেই যারা ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে গিয়ে ছাত্র শক্তি করেছিল এবং 5ই আগস্টে সামনের দিকের মিডিয়া ফোকাসে ছিল, তারা কিন্তু পরবর্তীতে যেমন আসিফ নাহিদ এবং ওদের যে সিনিয়র মাহফুজ ও গভর্নমেন্টই ছিল, এবং এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো। কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারটা আমাদের ছিল না, বা আমাদের হয়ে কাজ করেনি, এবং তাদের সফলতার জায়গায় খুবই দুর্বল। কিন্তু আমরা দেখতে পেলাম যে 5ই আগস্টের পরে গিয়ে বিপ্লবের যে শক্তিটা, এটাকে ভেঙে দেওয়া হলো, এবং বিপ্লবের বাপমা সেজে নিল সেই তারাই যারা নূর রাশেদদের দোষ দিয়ে বের হয়ে গেছিল। আমি বের হয়েছিলাম, আমার মূল কারণ ছিল হলো সিনিয়রদের সম্মান করে না, এইটাই হলো মূল কারণ ছিল। এবং রাজনীতির জন্য যে ধরনের পরিস্থিতি বা পরিবেশ, যে ধরনের চর্চা হওয়া উচিত, সেটার বাইরে থাকার কারণেই আমি গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে যাই। তারপর গণ 5ই আগস্টের যে বিষয়টা বলছি, 5ই আগস্টের পরে নাগরিক কমিটি করা হয় এবং তার পরবর্তী এনসিপি তৈরি করা হয়েছে। তো একই রকমের চর্চার ভিতর দিয়ে ওই সেই কোরামবাজি, এবং এখন মানুষ তাদেরকে কিন্তু জুলাই গাদ্দার বলছে, এবং বাস্তবতা হলো সেই কাজগুলোই তারা করে ফেলেছে। তো যাই হোক, আলোচনার একটা জায়গাটা আমি বলি। রাশেদ খান বিএনপিতে জয়েন করেছে। আমি দেখলাম যে একটা জায়গায় পদত্যাগ এবং জয়েন, আরেকটা জায়গায় বললো লিখেছে যে তাকে বহিষ্কার করা হলো। আসলে রাজনীতির জায়গায় রাশেদ ঝিনাইদহের ছেলে, এবং এরাই মূলত, যারা পুরাতন আছে তারা জানে, কমল বড়ুয়া একটা টিম ছিল, নানান বিষয়ে, মানে এটা ইন্টারনাল বিষয়গুলো ছিল এবং অনেক মজার বিষয়। মানে আমরা তখন বুঝতে পেরেছিলাম যে এটাকে খুব এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে এলোমেলো হবে সেটা ঠিক আছে, কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার যে বিষয়গুলো ছিল, যেমন গণ অধিকার পরিষদ আমার দল ছিল, তো এই দলটাতে থেকে বাইরে আসার পরে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হইনি। একটা সংগঠন তৈরি করি তারপরে, এবং সেটার সাথেই সম্পৃক্ত আছি, সার্বভৌমত্ব আন্দোলন নামে, এবং সেটা রাষ্ট্রের পলিসি নিয়ে কাজ এবং দেশের জন্য কাজ করবে, এটাই আর কি, এবং কিছু গবেষণাধর্মী কাজের সাথে। তো যেটা বলছিলাম যে এই রাশেদ খান, আসলে বিষয়টা হলো রাশেদ খানের যেই উচ্চাকাঙ্ক্ষা, রাশেদ খান শুধু না, অনেকের ভিতরেই প্রচণ্ড পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা ঢুকে গেছে, এবং সে কারণে তারা এই মহা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। আমরা চেয়েছিলাম গণ অধিকার পরিষদ একলা পথে হাঁটবে এবং আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাব। ওই সময় আমার মনে আছে যে আমরা একটা পলিসি তৈরি করেছিলাম, সেটা 5 বছর, 10 বছর এবং 15 বছরের, এবং সেখানে প্ল্যানগুলোই ছিল যে আমরা 15 বছর পরে দিয়ে সরকার গঠন করব। কিন্তু সেই সুযোগটাই কিন্তু 5ই আগস্টে চলে এসেছিল। যদি দল না ভাঙতো তাহলে একটা পরিস্থিতি তৈরি হতে পারত। সবসময় মাথায় রাখতে হবে যে বড় কোনো গাছের নিচেই কখনো একটা চারা গাছ বাড়তে পারে না। বড় কোনো বট গাছের নিচেই আপনি যত যত্নই করেন না কেন, একটা গাছ কখনোই বেড়ে উঠতে পারবে না। হ্যাঁ, সেটা মানে বামন হয়ে যাবে।
তো কথা হলো, মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থের কারণে আসলে সারা বাংলাদেশে থাকা যে মানুষগুলো আছে, সে গণ অধিকার পরিষদে হোক আর এনসিপিতেই হোক, তারা কিন্তু আহ, ঠকে যাবে। এই ঠকে যাওয়াতে একটা শিক্ষা আছে। শিক্ষা হলো, আসলে মানুষ ঠেকে শিখে। আপনি যতই তাদের বাস্তবতা বোঝান না কেন, যেমন আমি বারবার কিন্তু বলেছি, ওই যখন গণ অধিকার পরিষদে ছিলাম, যে এটা ফেল করবে, এটা ভেঙে যাবে। এখানে আমার যারা খুব কাছের কয়েকজন দেখছে, যেমন আমার একটা ছোট বোন আছে, শারমিন, শাইলা, জেনি। জেনি আছে, তারপরে জেনি খুব ভালো জানে যে আমি এই বিষয়বস্তুগুলো পার্টি অফিসের ভিতরে কিভাবে বোঝাতাম, যে এখানে খুব সতর্ক থাকতে হবে। নেতৃত্ব মানে কেউ চলে এলো এবং তাকে ধরিয়ে দিলাম, পদে চলে গেল, সেটা না। সংগঠকের কাজ হলো যোগ্য নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে আসা। সেই জায়গায় কিন্তু ফেল করেছিল। কারণ হলো, এই কথাগুলো আমি কখনো গণ অধিকার পরিষদ থেকে বেরোয় যাওয়ার পরে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে আজে বাজে কোনো মন্তব্য বা কোনো কথা আমি এতদিনে বলিনি, কিন্তু আজ বলছি এই কারণে, আমার দেখা সবচাইতে গর্ধব মার্কা বিয়াদব, হ্যাঁ, এবং অসাংগঠনিক লোক ছিল হলো সেই ব্যক্তি যাকে আজ বিএনপিতে জয়েন করেছে, এবং আহ, কোনো ধরনের যোগ্যতা নেই। তো বয়ানবাজি আর রাজনীতি কিন্তু কখনোই এক না, এবং পলিসি ছাড়া কখনো বড় দলের সাথে পাল্লা দিয়ে মানে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যায় না। আর যদি বড় দলের সাথে কেউ মিশে যায়, অনেকেই আজকে একটা পোস্ট দেখলাম, একজন লিখেছে যে আহ, তৃতীয় দল বা চতুর্থ দল আহ, যারা আছে, তাদের সাথে তৃতীয় দল হতে গেলে কারোর সাথে জয়েন করতে হবে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে কারোর মাধ্যমে গিয়ে ক্ষমতার স্বাদ নিয়ে সেখানে থেকে বড় কিছু করা যায়। কারণ মানুষ তো পছন্দ করে দৃঢ়তাকে। আর 5ই আগস্টের পরবর্তীতে আমাদের ছোট ভাই হাদি মরে যাওয়ার পরে একটা আলাদা ভাবনার জনগোষ্ঠী সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারা হলো আপোষহীনভাবে বাংলাদেশের রাজনীতিতে কে তারা বিশ্বাস করে। তো সেই জায়গায় রাজনীতিটা করে যেতে হবে, এবং কোনো ধরনের জোট ছাড়াই যদি নিজেদের কাজটা করে যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। গণ অধিকার পরিষদ যদি কখনো কোনো দিন ভালো করে, তাহলে সেটা আমার কাছে খুব ভালো লাগবে, আর যদি ধ্বংস হয়ে যায়, সেটাই আমার কাছে খুব খারাপ লাগবে। কারণ এটা যদি ভালো করতো, বা আমি যদি এখান থেকে ভালো কিছু করতে পারতাম, তাহলে সেইটা ছিল আমার জীবনের বিজয়। আমরা আসলে মূলত ব্যর্থ। যে কোনো কারণ হোক, বের হয়ে যেহেতু আসছি, এবং আমাদের বের হয়ে আসতে বাধ্য করা হয়েছে। যারা বাধ্য করেছে, এবং তারা কিন্তু অনেকেই বের হয়ে গেছে। আর এনসিপিতে যারা জয়েন করেছিল, তাদের গণ অধিকার পরিষদ থেকে, তাদের বেশিরভাগই লোভ করে ঢুকে গেছে। তো এই যে বিষয়গুলো, এই ধরনের চারিত্রিক ত্রুটি থাকলে কখনো রাজনীতিতে ভালো কিছু করা যায় না। রাজনীতিতে সামনে একটা দারুণ সময় আসছে, এবং সেই সময়ে একটা নতুন দল সৃষ্টি হবে, এবং এই 26-এর ইলেকশনে কিন্তু সবাই বিলীন হয়ে যাবে। হ্যাঁ, বড় স্রোতে কচুরি পানা ভাসে, কিন্তু আটকে ধরার মতন কোনো জায়গা থাকে না, ভেসে চলে যায় এবং মরেও যায়। তো এই ব্যাপারটা এরকমই। আর এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুজন যে আলাদাভাবে ভালো কিছু করতে পারবে, আসলে না। তারা দুইজনই একটা সংকটের মধ্যে নিজেদেরকে ঠেলে দিয়েছে, এবং জুলাইয়ের সাথে গাদ্দারির কারণে মানুষের যেই বদদুয়া, এই বদদুয়া কিন্তু অনেকের উপরে পড়ে গেছে। আমাদের আসলে কি হবে? কেউ হয়তো ভাবতে পারে যে আমরা কি ভাবছি। মূলত আমার পলিটিক্যাল ফিলোসফি, আমার যে ভাবনা, আমার যে দর্শন, সেটা হলো যে স্থির থাকতে হবে এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। চিন্তাকে ছড়িয়ে দিতে হবে, শুদ্ধ চিন্তা। মানুষের ভিতরে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। আর রাজনৈতিক দল চাইলেই করা যায়। 5ই আগস্টের পরে অনেক অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে, যারা 100 জন 200 জন লোক মিলে একটা রাজনৈতিক কমিটি করলো, এবং নানান জায়গায়
50 জন মিলে একটা বক্তব্য দেওয়ার মতন প্রোগ্রাম করতে থাকলো। এই দলগুলোতে আসলে কিছু হবে না। গণ অধিকার পরিষদ একটা পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল, যার কারণে অনেকের কাছে পৌঁছে গেছিল। এনসিপিও একটা পরিস্থিতির মধ্যে সৃষ্টি হয়েছিল এবং অনেকের কাছে পৌঁছে গিয়েছে। তো সহজে খুব সহজে কিন্তু এরকম ধরনের সিচুয়েশনে পৌঁছানো যায়। কিন্তু যদি এখানে 5 লাখ কোটি টাকাও খরচ করা হতো, তাহলে এরকম পরিস্থিতি সৃষ্টি হতো না। তো দুই জায়গায় দুইজনরাই ফেল করতেছে। হ্যাঁ, এনসিপি এবং গণ অধিকার পরিষদ যেন একত্রিত হয়ে একটা দল হয়, সেই চেষ্টাটাই ছিল 5ই আগস্টের পর থেকে, এবং তারপর থেকে হাল ছেড়ে দেয়নি, বারবার চেষ্টা করেছি। ছাড় দেওয়ার মানসিকতা না থাকা এবং রাজনৈতিক বুঝ না থাকার কারণে এই সমস্যাগুলো হলো। তো আমরা অপেক্ষা করছি, এবং আমার মতন আমাদের একটা বড় গ্রুপ আছে, আমাদের মতন অনেকেই আছে যারা আমরা দেখছি, এবং নির্বাচন পর্যন্ত আমরা দেখে যাব। আমরা হয়তো বা সর্বোচ্চ যে কাজটা করব আপাতত, সেটা হলো মানুষকে সচেতন করা, আমাদের সামাজিক সম্প্রীতির যে বিষয়গুলো। আমার যেমন একটা প্রোগ্রাম আছে, প্ল্যান আছে, সেটা হলো প্রত্যেকটা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ করা। তো এই কাজগুলোর মধ্যে দিয়েই থাকবো। যদি কোনো দিন সেরকম পরিস্থিতি সৃষ্টি হয় এবং নির্ভর করার মতো, যেটা জনতার দল হবে, রাষ্ট্রের হবে। আসলে কি, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ব্যক্তি, গোষ্ঠী এবং দলের স্বার্থ নিয়েই চিন্তা করে, তারা সামগ্রিক কোনো পলিসি মেক করে না। হ্যাঁ, এইগুলোই আসলে স্বার্থের রাজনীতিটাই হলো ধ্বংস করে সব জায়গায়, এবং রাষ্ট্র বেড়ে উঠতে পারে না, তো আটকে যায় প্রতিনিয়ত। তো সামনের দিনে যে খুব ভালো কিছু হতে পারে, আমি এটা বিশ্বাসী না। এবং বিএনপি, জনাব তারেক রহমান সাহেব, তার প্ল্যান আছে, সে বলেছিল, তার প্ল্যানের জায়গা থেকে এই বিশৃঙ্খল যে মানুষগুলো আছে, যে জনগোষ্ঠী আছে, এদের আসলে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা আমি জানি না। কারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনারা গণতন্ত্রের সবচেয়ে ভালো জায়গাটা কোথায় দেখেন? যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড। তো ইংল্যান্ডে কি হয়? ইংল্যান্ডে আপনারা জানেন যে ওখানে আইন কঠিন, ওখানে ছুরি নিয়েও ঘুরতে পারে না। কিন্তু ওখানে যেটা আছে সেটা হলো যে ওরা কিন্তু, যেমন গাড়ির স্পিড আছে, যেখানে ক্যামেরা আছে সেখানে তারা 20-এ স্পিড নামিয়ে নিয়ে আসে, ক্যামেরা পার হলেই তারা 60, 70, 100-তে চলে যায়। তো আসলে ওরা আইনের কারণে অনেকেই আহ, মেনে চলে, কিন্তু ওরা যে আমাদের সাথে অনেক সোশ্যাল, তাও কিন্তু না। তো বাংলাদেশে যেটা হলো, বাংলাদেশের যে আইন, এই আইনের পরিবর্তন দরকার। বাংলাদেশে যে পেশাজীবী যারা আছে, এক একটা পেশার শ্রেণীর আলাদা পলিসি হওয়ার দরকার, নাইলে পরিবর্তন হবে না। এখানে যারা মানে বিজনেসম্যান, তারা আসলে ডাকাত। এই পলিসিগুলো হয়নি। 5ই আগস্টের পরে কোনো কিছুই সংস্কার হয়নি, এবং সংস্কার যাদের দ্বারা হওয়া উচিত ছিল, তারাই আসলে জাতীয় গাদ্দারে পরিণত হয়েছে। সিরাজুল ইসলাম ভাই বলছেন যে জুলাই গাদ্দারদের বিরুদ্ধে আপনাকে সর্বোচ্চ সোচ্চার চাই। ব্যাপারটা হলো যে যারা জুলাইয়ের গাদ্দার, তাদের নাম উচ্চারণ করতে গেলে খুব কাছের মানুষগুলো চলে আসে। তো মনে হয় কি একটা ব্যাপার, সেটা হলো যে আমার যেটা মনে হয়েছে, যে আমি যদি কারোর বিরুদ্ধে সর্বোচ্চ কথাটা বলে চাই, সেটা অনেক এলোমেলো হয়, কিন্তু আমি চাই যে সময় আসলে সবকিছু ফেরত দিয়ে দেয়। সময় অপরাধীকে শাস্তি দিয়ে দেয়। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় সেই শাস্তিটা হবেই প্রকৃতির নিয়মে। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে খুব দ্রুত সময়ে বাংলাদেশে একটা বৃহৎ পরিবর্তন আসবে এবং ভালো একটা সময় আসবে। তো সেই সময়ের অপেক্ষায় আমাদের থাকতে হবে। আর কোমল বড়ুয়ার মতো যারা আছে, যারা একটা দল থেকে সর্বোচ্চ বদমাইশি করে ব্যক্তি স্বার্থের জন্য অন্য একটা দলে চলে যায়, তাদের জন্য কোনো সমস্যা না, ব্যক্তি তার করতেই পারে। কিন্তু একটা বিশাল গোষ্ঠী, টোটাল গণ অধিকার পরিষদ, এনসিপি, এটার সাথে সম্পৃক্ত কিন্তু বিশাল একটা অংশ, তৃণমূল পর্যন্ত, তারা তারা ঠকে যাবে, তারা ঠকবে। তবে তাদের জন্য একটা কথা থাকবে, সেটা হলো আপনারা আসলে ঠকছেন না, আপনারা শিখছেন, এবং সেই শেখাটা যদি সঠিক হয়,
তাহলে আপনার যদি বুঝ থাকে, তাহলে ভালো নেতৃত্ব যারা, যে ভালো বোঝে তাকে খুঁজে নেন। নেতা নির্বাচন করেন এমন যে যে চিন্তা আপনি করেন, মানে শুদ্ধ চিন্তা, সেই শুদ্ধ চিন্তার গুণাবলী যার ভিতরে আছে তাকেই করেন। আরেকটা ব্যাপার হলো মিডিয়ার বয়ানবাজি। মিডিয়াতে যারা ফোকাস হয়ে গেছে, মিডিয়াতে যাতে অনেক বেশি দেখা যায়, খুব জোরে জোরে বক্তব্য দেয়, গরম বক্তব্য দেয়, হ্যাঁ, আপনারা এগুলো খুব পছন্দ করেন, পছন্দ করে তাদের বিপ্লবী আখ্যা দেন। আসলে কে বিপ্লবী আর কে কুকুরের বাচ্চা সেটা কিন্তু আপনারা খেয়াল করতে চান না। যার কারণে আমাদের ভিতরে প্রচুর মানুষ আছে, অনেকেই আছে, আমার সিনিয়র অনেকেই আছে, যে যাদের কাছে প্রচুর পলিসি আছে, যারা অনেক শুদ্ধ চিন্তার মানুষ। হুম, আমার উস্তাদও আমার লাইভটা দেখতেছে, তো আমার উস্তাদও এখানে আছে। যে মানুষটাকে আমি বাংলাদেশের অন্য অন্য দেশ যত রাজনৈতিক দল আছে, দলের যেসব সেন্ট্রাল নেতারা আছে, যাদের আপনারা মনে করেন অনেক বেশি আম, বড় বড় রাজনীতিবিদ, তাদের চেয়ে আমার ওস্তাদ কিন্তু অনেক ভালো জানে এবং বুঝে, এবং তার ভিতরে দর্শন আছে। রাজনীতিতে মূল দরকার হলো পরিকল্পনা এবং দর্শন, ফিলোসফি। সেখান থেকে প্ল্যানগুলো সাজাইতে হয়। তো সামনের সময়ের জন্য আপনারা রেডি হন, রাষ্ট্র এবং জনগণের স্বার্থে কাজ করুন। আমি সবসময় বলি যে আপনার কাজগুলো এমন হোক যে আপনি আপনার জন্য একটা ছাতি ফুলের গাছ লাগালেন বা একটা হাসনা হেনার গাছ লাগালেন আপনার ঘরের আঙিনায়। সেটা যখন ফুল ফুটবে, সুঘ্রাণ ছুটবে, তখন সেটা আপনার ঘরের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, আশেপাশে ছড়িয়ে পড়বে। আরটা হলো আমার ছোট ভাই, হ্যাঁ, ওসমান হাদি, ও একটা কথা বলে গেছে, যে কথাগুলো আমরা বলেছি দীর্ঘদিন ধরে, কিন্তু সেই কথাগুলো ও খুব সুন্দরভাবে, খুব শক্তভাবে থ্রো করেছিল। সেটা হলো আমাদের একটাই রাজনীতি, সেটা হলো ইনসাফ। আপনি ডান বাম, হিন্দু মুসলিম, সেকুলার, এসব হিসাব বাদ দেন ভাই। আপনি ইনসাফের রাজনীতিটা যদি প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আপনার পাশের মানুষটার স্বার্থ রক্ষা করতে পারেন, তাহলে সে আবার আপনার স্বার্থ রক্ষা করবে। এই ধরনের মেন্টালিটি ছাড়া বাংলাদেশে শুদ্ধ রাজনীতি করা বা রাজনীতি তৈরি হবে না এবং পরিবর্তনও হবে না। এবং আইন কাঠামোর যে পরিবর্তনের চেষ্টাটা আমরা করেছিলাম, সে জায়গায় ব্যর্থ হয়েছি। কিন্তু আমার মনে হয় যে খুব দ্রুত সময়ের ভিতরে যদি সবাই একত্রিত থাকেন এবং বাংলাদেশ প্রশ্নে সবাই এক থাকেন, তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, শুভকামনা। এবং আমরা অপেক্ষা করছি, আমরা দেখব, এবং যারা এই পর্যন্ত যত অপরাধ করেছে, পলিটিক্যাল অপরাধ, তারা তাদের শাস্তি পেয়ে যাবে। যারা লোভ করেছে তারাও পেয়ে যাবে। ধন্যবাদ।